নমস্কার। আচ্ছা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজকে একেবারে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন আজ আমরা নারী ক্ষমতায়নের মাধ্যমে কিভাবে একটা সুস্থ আর সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আর আমাদের এই আলোচনার ভিত্তি হল পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা একটা অসাধারণ হিন্দি বই। আমরা এই বইয়ের শক্তিশালী ভাবনাগুলোকেই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব স্বর্গীয় আদর্শ আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা। তারপর জানব এক বিস্মৃত আত্মত্যাগের কথা, দেখব কিভাবে সমাজ বিভক্ত হয়ে পড়েছে, আর সবশেষে এর একমাত্র সমাধান আর ভবিষ্যৎ গড়ার পথটা খুঁজে বের করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা দেখব আদর্শগতভাবে যা সত্যি হওয়া উচিত ছিল আর বাস্তবে যা হচ্ছে তার মধ্যেকার বিশাল এক দ্বন্দ্ব। দেখুন, কথাটা কিন্তু খুব সহজ আর পরিষ্কার। একটা সমাজ তখনই সম্পূর্ণ হয় যখন নারী আর পুরুষ সমান মর্যাদা নিয়ে পাশাপাশি দাঁড়ায়। একজন ছাড়া যেমন অন্যজন অসম্পূর্ণ, ঠিক তেমনই সমাজও তাদের ছাড়া শক্তিহীন। এই স্লাইডটা দেখলে একটা জিনিস একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে শাস্ত্র বলছে নারী পুরুষ সমান সম্মানীয়, আর অন্যদিকে আমাদের সমাজের বাস্তবতা কি, সেখানে তাদের ভাবা হয় নির্ভরশীল, নিয়ন্ত্রণ করা হয়, আর তাদের ভূমিকাটাকে শুধু ঘরের কাজেই আটকে রাখা হয়। কি বিশাল একটা অমিল, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, এই ফারাকটা কেন? আদর্শ আর বাস্তবের মধ্যে এত বড় একটা ব্যবধান তৈরি হলো কিভাবে? চলুন এবার সেই মূল কারণটা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, আমরা তো প্রায়ই শুনে থাকি যে নারীরা কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর আসল কারণটা কি? এটা কি সত্যি তাদের দুর্বলতা, নাকি এর পিছনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা আমরা দেখতেই পাই না? আর এখানেই বইটা একটা অসাধারণ সত্যি আমাদের সামনে তুলে ধরে। নারীর এই পিছিয়ে থাকাটা আসলে তার দুর্বলতা নয়, বরং এটা তার বিশাল নিঃস্বার্থ আত্মত্যাগের ফল। তিনি তার সমস্ত শক্তি আর সামর্থ্য পরিবার আর সমাজের মঙ্গলের জন্য বিলিয়ে দিয়েছেন। তো যখন সমাজের একটা অংশকে এভাবে দাবিয়ে রাখা হয়, তার ফলটা কি হয়? এর প্রভাবটা কিন্তু শুধু নারীদের ওপরই পড়ে না, এটা পুরো সমাজকেই ভেতর থেকে দুর্বল করে দেয়। চলুন দেখি কিভাবে। এই উপমাটা কিন্তু খুব শক্তিশালী। একটা পরিবারে নারী না থাকলে সেটা ঠিক যেন প্রাণহীন একটা শরীর। ঠিক সেভাবেই যে সমাজ নারীকে সম্মান দেয় না, তাকে পিছিয়ে রাখে, সেই সমাজটাও আসলে একটা প্রাণহীন, অসম্পূর্ণ সমাজের মতোই। আর এর ফলগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর। যখন একজন নারী শিক্ষাহীন আর ক্ষমতাহীন হন, তখন পরিবারে শোষণ বাড়ে, কুসংস্কার জেকে বসে, অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়, আর এর প্রভাব পরবর্তী প্রজন্মের উপরও। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, একটা শরীরের একটা হাত খুব শক্তিশালী আর অন্যটা একেবারে দুর্বল। সেই শরীরটা দিয়ে কি আর ঠিকভাবে এগোনো যায়? একদমই না। আমাদের সমাজটাও ঠিক সেরকমই একটা পঙ্গু শরীরে পরিণত হয়। আচ্ছা, আমরা তো সমস্যাটা বুঝলাম, এর ভয়াবহতাও দেখলাম। তাহলে এর সমাধান কি? চলুন এবার সমাধানের দিকে যাওয়া যাক। আর সেই সমাধানের নাম হল নারী উত্থান, মানে নারীদের সামগ্রিক উন্নতি। এই সমাধানের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই শব্দ, নারী উত্থান। এর মানে কি? এর মানে হল নারীর সামগ্রিক বিকাশ আর ক্ষমতায়ন। আর এটা শুধু নারীর একার উন্নতি নয়, বরং এটাই হল পরিবার, সমাজ, এমনকি গোটা বিশ্বের পুনরুজ্জীবনের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। একটা খুব সুন্দর কথা আছে, আমরা যদি রাম, কৃষ্ণ বা অভিমন্যুর মতো আদর্শ সন্তান চাই, তাহলে তার আগে আমাদের কৌশল্যা, দেবকী বা সুভদ্রার মতো আদর্শ মায়েদের তৈরি করতে হবে। কারণ একজন শক্তিশালী আর উন্নত মাই পারেন একটা উন্নত প্রজন্ম তৈরি করতে। কিন্তু এই মহান লক্ষ্যে আমরা পৌঁছাব কিভাবে? পথটা কি? আমাদের শেষ পর্বে আমরা সেই বাস্তব পদক্ষেপগুলোই দেখব যা আমাদের একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তো একটা উন্নত সমাজ গড়তে হলে আমাদের ঠিক কি কি করতে হবে? এখানে একটা পরিষ্কার পথ দেখানো হয়েছে। প্রথমত, সঠিক শিক্ষা। দ্বিতীয়ত, পর্দা বা যৌতুকের মতো ক্ষতিকর প্রথাগুলো দূর করা। তৃতীয়ত, তাদের আত্মনির্ভর করে তোলা। আর সবশেষে সমান অধিকার আর পারস্পরিক সম্মান ফিরিয়ে আনা। শেষ কথা হল, এই কাজটা কালকের জন্য ফেলে রাখলে চলবে না। নারীকে জাগ্রত করার কাজ আজই, এখনই শুরু করতে হবে। এটা শুধু একটা সামাজিক দায়িত্ব নয়, এটা আমাদের নৈতিক কর্তব্য। কারণ মনে রাখতে হবে, গোটা বিশ্বের ভালোটা কিন্তু নারীদের উন্নতির সঙ্গেই জড়িয়ে আছে। তাদের উত্থানের মাধ্যমেই একটা সুন্দর ভবিষ্যৎ সম্ভব।